পর্ব 9। এপ্রিল মাসে বেশ ঘটা করে রুচির 50তম জন্মদিন পালন করা হলো। আনিসুজ্জামানের পরিবারের কেউ এর আগে তাদের সন্তানের 50 বছর দেখে যেতে পারেনি। তাইও বলেছিল, বেঁচে থাকলে আমি আমার ছেলেমেয়েদের জন্মের এই মাইল ফলক বড় করে উদযাপন করতে চাই। সেই কথা মতো বেশ বড়সড় আয়োজন করা হলো, যদিও রুচি কিছুটা ইতস্তত করছিল। 2014 সালের জুনের 4 তারিখ আমার ভাই আজিজ মারা গেল। ওর চরিত্র ছিল বিচিত্র রকমের। সবার জন্য ওর ভালোবাসা ছিল অফুরন্ত। তা বাপের বাড়ির লোকজন হোক আর শ্বশুর বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, সবার জন্য 2 হাতে খরচ করতে ভালোবাসত। কিন্তু ওর সবচেয়ে বড় সমস্যা ছিল নিজে যা বুঝত তার অন্যথা করতে চাইতো না। ফলে প্রথম জীবনে সবটুকু দিয়ে যে সফলতা অর্জন করেছিল তার অনেকটাই নিষ্ফল হয়ে গেল। রুচি যখন খুব ছোট তখন আজিজ ওর জন্য একটা পুতুল এনে দিয়েছিল। পুতুলটা এতই সুন্দর যে আমি ওটা আলমারিতে যত্ন করে রেখে দিলাম। আমি কখনো একসঙ্গে বেশি খেলনা বের করে দিতাম না। কিছুদিন পর আজিজ আবার যখন চট্টগ্রামে গেল তখন দেখি ওই রকম আর একটা পুতুল এনে রুচির হাতে দিল, আর আমাকে বলল, বাচ্চাদের মন যেন কখনো ছোট হতে না দিই। আমার একটা শিক্ষা হলো। এই আনন্দ বেদনার মধ্যেই পদ্মভূষণ উপলক্ষে নানা অনুষ্ঠান, দাওয়াত, সম্বর্ধনায় আমরা অংশ নিই। এক এক অনুষ্ঠানে যাই আর বিভিন্ন মানুষের মূল্যায়ন শুনে ছেলেমেয়েরা বলে, আব্বাকে আমরা নতুন করে জানছি। আনন্দ একদিন বলল, আমরাই মনে হচ্ছে আব্বাকে সবচেয়ে কম চিনি। 13ই নভেম্বর 2014-তে জওহরলাল নেহরুর 125তম জন্মদিন উপলক্ষে আনিসুজ্জামান দিল্লিতে আমন্ত্রিত হলে আমি ওদের পাঠানো চিঠিটা মনোযোগ দিয়ে পড়ে ওকে বলি, আমিও কি তোমার সঙ্গে যেতে পারি? বলল, চিঠি লিখে জানাতে হবে। অনুমতি এলে যাওয়া হলো। আমি যেতে চাইলাম একটাই কারণে, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিখ্যাত সংগ্রামী পুরুষ ও মহিলারা আসবেন। তাই ওকে বলেছিলাম, ওদের তো আর আমি দাওয়াত করে খাওয়াতে পারবো না, সুতরাং এই দেখা করার সুযোগ আমি ছাড়তে রাজি না। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভিও সফরসঙ্গী ছিলেন। 2015 সালের মার্চ মাসে সরকার আনিসুজ্জামানকে স্বাধীনতা পুরস্কার দেবার কথা ঘোষণা করে। 80-র দশকে 21 পদক পেয়ে থাকলেও দেশের সর্বোচ্চ এই সম্মান আমাদের সবাইকে খুব আনন্দিত করে। এই পুরস্কার পেতে বিভিন্ন নিয়ম মেনে প্রাপককে সরকারের কাছে আবেদন করতে হয়, যা আনিসুজ্জামান কখনোই করতে চায়নি। আমরা পরে শুনেছি, এর ঠিক আগের বছর পদ্মভূষণ পাওয়ায় সচেতন মহলের দৃষ্টি আকর্ষিত হয় এবং যথাশীঘ্রই সম্ভব তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। পুরস্কার প্রদানের দিন 25শে মার্চ আমরা সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকি। পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে দেওয়া বক্তৃতায় আনিসুজ্জামান বলেছিল, দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। তবে তা একসময় স্বাধীনতা বিরোধীর হাতেও তুলে দেওয়া হয়েছিল। মঞ্চে উপবিষ্ট প্রধানমন্ত্রী সেটা নোট করলেন ও তার বক্তৃতায় সেটা পুনরুল্লেখ করলেন। সেই বছরের নভেম্বরে আনিসুজ্জামান প্রাণ নাশের হুমকি পেল। যথারীতি নির্বিকার থাকলেও এবার থানায় ডায়েরি করার সিদ্ধান্ত নিল। যত না বিচলিত সে ছিল তার চেয়ে বেশি হলো ক্ষুব্ধ। ডায়েরি করায় এবং তা জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে গুলশান থানা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসায় উপস্থিত হন। বাসার নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থা সব কিছু বিবেচনা করে তারা নানা রকম পরামর্শ দিলেন। পরিবারের অন্য সদস্যদের চলাফেরায় সাবধানতা অবলম্বনের অনুরোধ করলেন। সাম্যর পাশাপাশি 4 বছরের সখ্য সেই সময় মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। আনিসুজ্জামানের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সরকার থেকে একজন গানম্যানকে নির্দিষ্ট করা হয়। বাসাতেও 24 ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করা হলো। আনিসুজ্জামান প্রথমে আপত্তি জানায়। ও বলল, আমাকে কেউ মারতে চাইলে তো খুব বেশি অসুবিধা হবার কথা নয়,
কিন্তু তারা গানম্যান নিয়ে চলতে অনেকটা বাধ্যই করলেন। দিন কয়েক পরে আবুল হোসেন নামের একজন কনস্টেবলকে এই দায়িত্বে নিয়োগ করা হলো। আনিসুজ্জামানের জীবনের শেষ দিন পর্যন্ত সে শুধু দায়িত্বই পালন করল না, বরং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠল। এই ঘটনায় এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 2016 সালে আমার নাতি নাতনিদের বেশ কিছু ভালো খবর এলো। গণিতের একটি প্রতিযোগিতায় আলোহাতে অংশ নিয়ে সাম্য মালয়েশিয়া থেকে প্রথম রানার আপের পুরস্কার নিয়ে এলো। এর কিছুদিন আগে আমার বড় নাতনি অরণির বিয়ের কথাবার্তা শুরু হলো। অগস্টে আনিসুজ্জামান বাংলাদেশ বইমেলা উদ্বোধন করতে কলকাতায় গেলে আমিও সঙ্গে যাই। পরে রুচি সপরিবারে আমার মেজ বোনের মেয়ে রাবেয়া সহ কলকাতায় যোগ দেয়। ঘোরাঘুরির পাশাপাশি অরণির বিয়ের কিছু কেনাকাটাও আমরা সেখান থেকে করি। কলকাতায় গেলে বন্ধুবান্ধবদের সান্নিধ্যে আর ভালোবাসায় আনিসুজ্জামানের খুব ব্যস্ত সময় কাটে। 2017 জানুয়ারির প্রথম সপ্তাহে অরণির বিয়ে হলো ফারহানের সঙ্গে। নাচ জামাই দেখে আমাদের মন ভরে গেল। সুন্দর চেহারা, নির্মল হাসি, সহজ সরল ব্যবহার, ওর সব কিছুই আমাদের নির্ভরতা দিল। বিয়ে ও পরবর্তী বেশ কিছু অনুষ্ঠানে আনিসুজ্জামান অংশ নিল, তবে সেই সময় কিছুটা শারীরিক অসুস্থতা বোধ শুরু করল। জানুয়ারির 11 তারিখ পিঠে ব্যথা নিয়ে ল্যাবেড হাসপাতালে ভর্তি হলো, আর এটাই ছিল ওর দীর্ঘ অসুস্থতার সূচনা। পরে 100 দিনে 3 দেশের 7 হাসপাতালে চিকিৎসা নিয়ে আনিসুজ্জামান কিছুটা সুস্থ হয়। তবে এই সময় দেশ বিদেশের নানা হাসপাতালের অভিজ্ঞতা আমাকে খুব পীড়া দেয়। ল্যাবেড সহ বিভিন্ন হাসপাতালের অব্যবস্থাপনা, ডাক্তারদের কর্তব্যে অবহেলা, সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা একেবারে সচক্ষে দেখলাম। লিটু এমনিতেই আনিসুজ্জামানের অল্প অসুস্থতায় বিচলিত হয়, আর গুরুতর অসুস্থতার কারণে খুবই চিন্তিত হয়ে পড়ল। ওকে তখন বিদেশ পাঠানোর উদ্যোগ নেয়। সিদ্ধান্ত হয় আমরা 2রা ফেব্রুয়ারি ব্যাংকক যাব। রুচিও আমাদের সঙ্গে গেল। বাবুও পরদিন যোগ দিল সেখানে। সেই বছর ফেব্রুয়ারির 1 তারিখে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান থাকতে পারল না। 2 তারিখ বাংলা একাডেমিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা 2017 দেওয়া হলো, তাতেও থাকতে পারল না। আনন্দ ওর হয়ে পুরস্কার গ্রহণ করল। আমরা ততক্ষণে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করি। এর কিছুদিন আগে 16 জানুয়ারি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওকে সাম্মানিক ডিলিট প্রদান করে। আনন্দ আনিসুজ্জামানের সঙ্গে যাবার পরিকল্পনা করে। অসুস্থতার জন্য শেষ পর্যন্ত সেখানেও যেতে পারল না। বাবার চেয়ে আনন্দের মন বেশিই খারাপ হয়েছিল, কারণ 3 জন পুরস্কার প্রাপকের মধ্যে একজন ছিল সৌরভ গাঙ্গুলি, আনন্দ যার বিশাল ভক্ত। ব্যাংকক হসপিটালের ডাক্তাররা সব কিছু দেখলেও ওর আসল সমস্যা পিঠে ব্যথার কারণটাই ধরতে পারল না। পিঠে ব্যথা থাকলেও মেরুদণ্ডের ব্যাপারটা বিবেচনায় না এনে তারাও ল্যাবেইডের মতো হার্টের চিকিৎসা করেছেন। আর কদিন পরে 18 ফেব্রুয়ারি ওর 80তম জন্মদিন ঘটা করে পালন হবার কথা থাকায় আমরা দিন 10 পর চিকিৎসা শেষে ঢাকায় ফিরে এলাম। কিন্তু ঢাকায় ফিরেও ওর ব্যথা কমল না। সব অনুষ্ঠান বাতিলের চিন্তা করল। কাজল তার অনুষ্ঠান স্থগিত করলেও আনিসুজ্জামানের সঙ্গে পরামর্শ করে মাসুদ করিম পূর্ব ঘোষিত 17 তারিখে তার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল। সে কলকাতা থেকে পবিত্র সরকারকে আসতে অনুরোধ করেছে, আর ঢাকার অতিথিরা তো আছেনই, তাই আর পেছাতে চাইল না। পবিত্রদা ওই দিনই ঢাকা এলেন এবং বিমানবন্দর থেকে সোজা আমাদের বাসায় আসেন ওকে দেখতে। আমি ওদের সঙ্গে চলে যাই জাদুঘরের অনুষ্ঠানে। ওখানে মাসুদ করিম আনিসুজ্জামানের উপর যে ডকুমেন্টারি করেছিল তার উদ্বোধন করল। ও যেতে না পারায় তার হয়ে আমি অনুষ্ঠানে কিছু কথা বললাম। পরদিন 18 তারিখ ওর 80 বছরের জন্মদিনে সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো।
হাসপাতালের ভিসি থেকে শুরু করে অনেকেই তাকে দেখতেও এলেন, জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে গেলেন। শিক্ষামন্ত্রী নাহিদ এসেও খোঁজ খবর নিলেন। আনিসুজ্জামান প্রাথমিক আতিথেয়তা আর অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করলে তিনি বলেন, ওরা আমারই অনেক যত্ন নেন, আপনার তো নেবেনই। ও সরলতায় মুগ্ধ হই। আনিসুজ্জামান চাইলেও কিছুক্ষণের জন্য হলেও বাসায় যেতে, যাতে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে আসতে পারেন। তার কথায় কর্তৃপক্ষ দুপুরে বাসায় যাবার অনুমতি দেয়, রাতে ফিরে আসার শর্ত সাপেক্ষে। বিকেলে সামান্য আয়োজনে ওর জন্মদিন পালন করলাম। প্রধানমন্ত্রীও দুধ মারফত ফুল শুভেচ্ছা পাঠালেন। তারপর 9টার মধ্যে আবার হাসপাতালে ফিরে গেলাম। নানা পরীক্ষা শেষে পরদিন জানতে পারলাম মেরুদণ্ডের একটা ডিস্ক সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে গেছে, অথচ 3 হাসপাতালে কেউ কিছুই ঠাউর করতে পারল না। প্রায় 2.5 মাস বা বেশ কিছু সময় এই অসহ্য কষ্ট নিয়ে ও চলল। আনন্দ একদিন বলল, আব্বা কোনোদিন নিজের কষ্টের কথা বলেনি, ব্যথা শব্দটাই শুনিনি তার কাছে, আর এখন একবারই শুনছি, বলছে প্রচণ্ড ব্যথা। যাই হোক, মাসখানেক ওখানে থাকাকালে একবার স্কয়ার হাসপাতাল, একবার গ্রিন লাইফ হাসপাতালে কিছু টেস্ট করতে যেতে হয়েছিল। ডাক্তাররা জানালেন মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রয়োজন। আনিসুজ্জামান ও ডাক্তাররা দেশেই করার পক্ষে মত দেয়, তবে এবারেও লিটু বিদেশে যাবার পক্ষে যুক্তি দেয়। চিকিৎসা অনেক ব্যয়বহুল হবে চিন্তা করে অনেকে সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন। একদিন একজন ভদ্রলোক আনিসুজ্জামানকে বললেন, আমার জীবনের সব সঞ্চয় আপনার চিকিৎসার জন্য নিয়ে এসেছি। এরকম নিঃস্বার্থ ভালোবাসা কখনোই ভোলার নয়। এপ্রিলের 4 তারিখ লিটুর ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিই। এবার আনন্দ আমাদের সঙ্গে যায়। লিটু শুধু মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছিল তা নয়, প্লেনের টিকিট থেকে শুরু করে আমাদের থাকার ব্যবস্থা সবই সে করল। 7ই এপ্রিল ওর অপারেশন হলো, তবে পুরোপুরি সুস্থ হতে প্রায় সপ্তাহ 2 লাগল। আনন্দ ইতিমধ্যে ঢাকায় ফিরে এলো, আর রুচি সেখানে গেল। ওখান থেকে 21শে এপ্রিল আমরা ঢাকায় ফিরলাম। সিঙ্গাপুরের ডাক্তাররা বলে দিয়েছিলেন রোগীর সব কিছু ভালো আছে, কেবল হার্ট দুর্বল। ঢাকা গিয়ে যেন হার্টের ডাক্তার দেখানো হয়। 100 দিনের এই পরিক্রমায় আনিসুজ্জামানের 22 কেজি ওজন কমে গিয়েছিল। মুখের অরুচিও একটা বড় সমস্যা ছিল সেই সময়। ডাক্তাররা আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিলেন। সিঙ্গাপুর থেকে ফেরার কয়েকদিন আগে আনিসুজ্জামান আমায় বলল, ওর আত্মজীবনী বিপুলা পৃথিবী এবছর আনন্দ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। শুনে খুব খুশি হলাম। ঢাকায় ফেরার পরপর আমায় বলল 28শে এপ্রিল আমাকে কলকাতায় যেতে হবে আনন্দ পুরস্কারের জন্য। আমি স্তম্ভিত। আমায় বোঝালো আমি মরি বাঁচি আমায় যেতেই হবে, কারণ এই পুরস্কারের রজত জয়ন্তী হচ্ছে এবং আমি একজন সম্ভাব্য প্রাপক। কি আর করি, সাহস নিয়ে গোছাতে শুরু করলাম। সিঙ্গাপুর থেকে ফেরার 7 দিন পর 28শে এপ্রিল আমরা কলকাতা গিয়ে 29শে অনুষ্ঠান শেষ করে 30শে আবার ঢাকায় ফিরি। আনন্দ আমাদের সঙ্গে গেল এবং ইডেনে IPL-এর একটা খেলাও দেখে এলো। ঢাকায় ফিরে আসার পর সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে ডাক্তার সোহরাবুজ্জামানের কাছে ওকে নিয়ে গেলাম এবং বললাম, সিঙ্গাপুরের ডাক্তাররা বলে দিয়েছেন ওর সব ভালো আছে, কেবল হার্টটা দুর্বল, মাত্র 35-এ চলছে। আপনারা ঢাকায় গিয়ে হার্টের ডাক্তার দেখিয়ে ব্যবস্থা নেবেন। ডাক্তার সাহেব পরীক্ষা করে জানালেন আগামী সেপ্টেম্বরে পেসমেকার বসাবেন। আমরা নিশ্চিন্ত হয়ে চলে এলাম। ভাবলাম ঠিক আছে, ততদিনে ওর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে এবং দুর্বলতা কেটে যাবে। তারপর নানা সমস্যার কারণে বেশ কবার ওর কাছে গেছি, আর কয়েকটা টেস্টের জন্য কয়েক দফায় 5 থেকে 7 দিন করে ল্যাবেড হাসপাতালে রেখে ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনোবারই পেসমেকার বসানোর কথা বলেননি। আনিসুজ্জামানও এ নিয়ে কখনো কোনো কথা বলেনি, আর ডাক্তারদের আমি বেশি প্রশ্ন করি সেটাও ও খুব পছন্দ করতো না।
তাও আনিসুজ্জামানের আড়ালে জিজ্ঞেস করেছি, ডাক্তার সাহেব আবার কবে আসব? সবসময় বলেছেন সমস্যা হলেই আসবেন। আমার মনে হয়েছে সবাই বোধহয় আরেকটা হার্ট অ্যাটাকের অপেক্ষায় ছিল। 2017 সালের 3রা জুন মুচকুন্দ দুবে, প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার আনিসুজ্জামানকে দিল্লিতে আমন্ত্রণ জানালেন ওর অনুদিত ও সম্পাদিত বই লালন শাহ ফকিরের গীত গানের প্রকাশনা উৎসবে। লিটু এবং লুভাকেও দাওয়াত দিলেন, সঙ্গে আমিও গেলাম। রাষ্ট্রপতি ভবনে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বইটির উদ্বোধন করেন, আনিসুজ্জামান বক্তৃতা দেয় আর ফরিদা পারভিন গান করেন। আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই বছরের অক্টোবরে শরীর কিছুটা সুস্থ হলে জন্মদিনের স্থগিত অনুষ্ঠান করার সুযোগ পায় কাজল। 28শে অক্টোবর বাংলা একাডেমিতে সেই অনুষ্ঠান হয়। মোহিত ভাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আনিসুজ্জামান তার বক্তৃতায় বলেছিল, আমার জীবনে কোনো খেদ নেই। 2018 শুরুটা হয় ভালো খবর দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক দেবার সিদ্ধান্ত নেয়। আনিসুজ্জামান এই প্রাপ্তিতে অসম্ভব খুশি হয়েছিল। পদ্মভূষণ অনেক বড় পুরস্কার হলেও সাহিত্য জগতে জগত্তারিণী পদকের মূল্য অপরিসীম। এই পদক প্রতি 2 বছরে একজনকে দেওয়া হয়। 1921 সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী সময়ে শরৎচন্দ্র, নজরুল এরাও সম্মানিত হয়েছিল এই পদকে। তবে এবারও অসুস্থতার জন্য নিজে উপস্থিত থেকে পুরস্কার নিতে পারেনি। 2018 সালের 25শে মে আমাদের প্রধানমন্ত্রী এক বিশাল দল নিয়ে শান্তিনিকেতন যান বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য। তারপর ওখান থেকে 26শে মে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যাবেন ডিলিট নিতে, ফিরবেন 28শে মে। আমার যাবার কোনো সুযোগ না থাকায় খুব চিন্তায় পড়ে গেলাম। পরে যখন বলল চিন্তা করো না, হাসনাত যাবে, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম উনি গেলে আমার কোনো চিন্তা নেই, কারণ আগরতলাতেও দেখেছি উনি আনিসুজ্জামানের কীভাবে খেয়াল রেখেছেন। ফেরার পথে আনিসুজ্জামানকে প্লেনে ঢুকতে দেখেই প্রধানমন্ত্রী তাকে শেখ রেহানার পাশের সিটটি দেখিয়ে বললেন, স্যার আপনি এখানেই বসেন। সেই সিটে বসে থাকা মন্ত্রীকে বললেন, ইয়াংম্যানরা সব পিছে চলে যাও। জুন মাসে সরকার তাকে জাতীয় অধ্যাপক করে। আনিসুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেছিল, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হব সেই চিন্তাই খুব কম হতো, কারণ আমাদের সময় অধ্যাপক হতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতন বিদ্বান মানুষ, আর এখন ন্যাশনাল প্রফেসর হয়ে গেলাম। আমি দেশকে যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি দেশ আমাকে ফিরিয়ে দিয়েছে। সেই বছরের অগস্টে সুচিত ছেলে সায়ন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে পড়তে চলে যায়। ওর মা সবসময় ওকে বলতো বাইরে যেতে হলে নিজে ব্যবস্থা করে যাবে, ও তাই করেছে। আমরা সবাই ওকে নিয়ে আশান্বিত হলাম। আনিসুজ্জামান সব শুনে সুচিকে বলেছিল, ওকে নিয়ে আর চিন্তা করো না। সায়ন আমেরিকা যাবার আগে আনিসুজ্জামান ওদের এবং আমাদের কাছের মানুষদের দাওয়াত করে খাওয়ালো। কেউ একজন এত বড় আয়োজনের কথা বলায় ও উত্তরে বলল, ওর বিয়ের সময় তো আমি থাকবো না, তাই এই আয়োজন। 2018 সালের 30শে ডিসেম্বর আমরা দুজন কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। ওখানকার কাজ সেরে সমরেশ মজুমদারের অনুরোধে উত্তর দিনাজপুরে ওর বাড়ির কাছে ডুয়ার্সের চা বাগানে বেড়াতে যাই। চা বাগানের নাম ছিল সুহাসিনী গার্ডেন। 3রা জানুয়ারি সকালে কলকাতা থেকে বাড্ডগ্রা বিমানবন্দরে পৌঁছাই। ওখানে চা বাগানের ম্যানেজার অনিন্দু রায় ও রাখি এসে আমাদের 3 জনকে নিয়ে যায়। প্রথমে ভেবেছিলাম আমরা গেস্ট হাউসে উঠব, পরে দেখলাম তাদের বাসায় উঠেছি। বিশাল বাড়ি, সাজানো গোছানো, আর তার চেয়ে সুন্দর ওদের বাড়ির চারপাশ ঘিরে আছে মশলাপাতি, ফল, ফুল ও ওষুধি সহ বিভিন্ন ধরনের গাছ। এবং আমরা যখন গেছি
তখন অনেক ফল পেকে গাছে ধরে আছে, আবার মাটিতেও পড়ে আছে। ওরা সবসময় আমাদের খোঁজ খবর নেন আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে যেতে অনুরোধ করেছেন। কখনো যাবার সুযোগ হয়তো হবে, কিন্তু আনিসুজ্জামান ছাড়া ওই আনন্দ তো আর পাবো না। ওখানে থাকতে ঢাকা থেকে খবর পেলাম যে আমার ছোট শাশুড়ি মারা গেছেন। 2019 সালের জানুয়ারি মাসে আমার জীবনের এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সুচির মেয়ে শামিলার জন্মদিন উপলক্ষে ওর বাসায় গিয়ে ওকে কিছু টাকা দিলাম। ও বলল, নানি এত টাকা দিচ্ছ কেন? বললাম, ওগো পঞ্চদশী পৌঁছালে পূর্ণিমাতে সেজন্য দিলাম। ও তখন বলল, নানি এই টাকা যদি আমি অন্য কোনো কাজে লাগাই তুমি মন খারাপ করবে? আমি বললাম, আমি কাউকে কিছু দিলে সে যেভাবেই খরচ করুক, আমি কিছু মনে করি না। তখনও বলল, আমি ঠিক করেছি আজ যা টাকা পাবো তা নারী মুক্তিযোদ্ধাদের জন্য দিয়ে যাব। তোমার কাছে 71 সালে নির্যাতিত বঞ্চিতদের কথা শুনে শুনে ওদের জন্য আমার খুব মায়া হয়। কথাটা শুনে আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। আমরা নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সংগঠন করি বীর মাতাদের পাশে। নাসিমুনারা মিনুই সব দেখাশোনা করে। ওকে ফোনে জানালাম সব ব্যাপার এবং কখন কোথায় টাকাটা পাঠাবো জানতে চাইলাম। ও শুনে খুব অবাক হয়ে বলল, ভাবি আমি ওর হাত থেকে টাকা নেব, যেখান থেকেই হোক। আমাদের বাসায় একদিন সবাইকে ডাকলাম। মিনু ও রোজি একগুচ্ছ ফুল দিয়ে ওর কাছ থেকে প্যাকেটটা নিয়ে ওকে আশীর্বাদ করে চলে গেল। রাতে মিনু আমায় ফোন করে জানালো, ভাবি আপনি যা বলেছিলেন তার থেকে তো বেশি টাকা আছে। পরে শামিলার কাছে ফোন করে জানতে পারলাম আরও একজন যা টাকা দিয়েছে সেগুলোও সে দিয়ে দিয়েছে। আমি তা মিনুকে জানিয়ে দিলাম। 18ই ফেব্রুয়ারি আনিসুজ্জামানের 82তম জন্মদিন উদযাপিত হলো। তার 10 দিন পর আমার 80তম জন্মদিন উপলক্ষে আনিসুজ্জামান আর ছেলেমেয়েরা অনেক বড় অনুষ্ঠান করে। এর কিছুদিন পর খবর পেলাম সার্ক সংস্কৃতি কেন্দ্র আনিসুজ্জামানকে 2019 সালের সার্ক সাহিত্য পুরস্কার দেবে। আনন্দসহ আমরা ভুটান যাবার প্রস্তুতি নিলাম। কিন্তু শেষ মুহূর্তে খবর এলো রাজার কোনো আত্মীয়র মৃত্যুর জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে, অতএব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। জুন মাসে আনন্দ আমেরিকা বেড়াতে যাবার পর জানা গেল ও যেদিন ফিরবে সেই দিনই এই পুরস্কার প্রদান করা হবে। ফলে ওকে ছাড়াই আমরা জুনের শেষে ভুটান যাবার পরিকল্পনা করি। সেই সময় আমার মেজ ননদ খুব অসুস্থ হয়ে পড়েন এবং 17ই জুন তিনি মারা যান। ওর বড় মেয়ে সেই সময় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ছিল, সেও 30শে জুন মারা যায়। মায়ের মৃত্যুর খবর সে জানতেই পারল না, আর 2 সপ্তাহের ব্যবধানে সেও চলে গেল মায়ের কাছে। এই 2 মৃত্যুর মাঝে আমরা 23শে জুন থিম্পু যাই। কি মনে করে আনিসুজ্জামান আমাকে বলল, এই আমার শেষ বিদেশ যাত্রা। হলো তাই, এবং বিদেশে পাওয়া শেষ পুরস্কারও ছিল এটি। নভেম্বরে পাওয়া খান বাহাদুর আহসানুল্লাহ স্বর্ণপদক ছিল তার জীবনের শেষ আনুষ্ঠানিক প্রাপ্তি। ডিসেম্বরে বাংলা একাডেমির 64তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শেষ স্মারক বক্তৃতা দেয়। এই বয়সেও প্রতিদিন ওর 2-3টা অনুষ্ঠান লেগেই থাকত, সেই সঙ্গে দাওয়াত তো থাকতই। দিন শেষে যখন ঘরে ফিরত এক একদিন ওর ক্লান্ত চেহারার দিকে তাকানো যেত না। ঘরে ঢুকে পা টেনে টেনে হাঁটত। মনে পড়ে 29শে জানুয়ারি সকাল 9:30টায় বের হয়ে 11টায় একটা মিটিং সেরে দুপুরে বাইরে খেয়ে আবার 4টায় মিটিং করে 7টায় দাওয়াত খেয়ে রাত 11:15টায় বাসায় ফিরেছে। আমি সুচির বাসায় ছিলাম, কথা ছিল ফেরার সময় আমাকেও নিয়ে আসবে, কিন্তু সে ভুলেই গেছে যে আমাকে নিয়ে যাবে। কোনোদিন তো এরকম ভুল হয় না। পরে বুঝলাম শরীর এতই খারাপ ছিল যে আমাকে নিয়ে যাবার কথা বলতে পারেনি।
রাত বেশি দেখে আবুল হোসেনকে যখন ফোন করলাম তখনও বলল, খালাম্মা, স্যারকে বাসায় পৌঁছে দিয়ে গাড়িতে থাকা অন্যদের পৌঁছাতে যাচ্ছি, ওদের নামিয়ে দিয়ে আপনাকে নিয়ে আসব। রাত 11:15টায় এসে দেখি আনিসুজ্জামান আধা অচেতন হয়ে শুয়ে আছে। কোনো কথা আর হলো না। সকালে উঠে মাইনুকে যখন জিজ্ঞেস করলাম ওর কথা, তখন বলল নানা কোনো রকমে ঘরে ঢুকে বিছানায় বসে ভীষণ হাঁপাচ্ছিলেন, কোনো কথা বলতে পারছিলেন না, পানি খাবেন কি না তারও উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ পর যখন জিজ্ঞেস করলাম পিঠ টেনে দেব কি না, তখন মাথাটা সামান্য নাড়িয়ে রাজি হলেন। একটু পরে যখন পানি ও ওষুধের কথা বললাম তখন শুধু পানি খেয়ে শুয়ে পড়লেন। নানাকে এই অবস্থায় কখনো দেখিনি। মাইনুর কাছে সব শুনে মনে হয়েছিল আমাদের ভাগ্যের জোরে ওকে আরও কিছুদিন পেলাম, নয়তো সেই দিনই শেষ হয়ে যেত। 83 বছরের একজন মানুষ যদি সকাল 9:30টায় বাসা থেকে বের হয়ে রাত 11:15টায় বাসায় ফেরে, তাহলে তার এই অবস্থা হওয়াই স্বাভাবিক। দিনের পর দিন এভাবে চলেছে। সকালে আমি কিছুই বলিনি। সারা জীবন যেমন ধৈর্য ধরেছিলাম, আজও তাই করলাম। অনেক দিন আগে একবার বলেছিলাম ব্যস্ততা কমাতে। তখন বলেছিল অনেক দিন বেঁচেছি, তাছাড়া মানুষেরও একটা প্রত্যাশা আছে আমার কাছে, সুতরাং এভাবেই চলতে চাই। আমি আর বেশি কিছু বলিনি। এর 2-3 দিন পর 2রা ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেল। প্রধানমন্ত্রীর সঙ্গে মেলা প্রাঙ্গণ ঘুরল। আনিসুজ্জামান হাঁপাচ্ছে দেখে উনি নাকি বলেছিলেন, স্যার আপনি আর হেঁটেন না, কিন্তু উনি গাড়িতে না ওঠা পর্যন্ত ও তাকে সঙ্গ দিল। উনি চলে যাবার পরপরই আর হাঁটার মতো অবস্থা ছিল না। উপস্থিত সকলে একটা চেয়ার এনে ওকে গেটের কাছেই বসিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে আনন্দ এসে দেখে ছোট একটা জটলা আর আনিসুজ্জামান মাঝে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ আনন্দকে বললেন, এখনই হাসপাতালে নিয়ে যাও। শেষ দিকে ও এত বেশি হাঁপাতো যে আনিসুজ্জামান নিজে আর আনন্দ গুরুত্ব দিল না, তবে অন্যরা খুব ঘাবড়ে গিয়েছিল। 4 তারিখে স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর আনিসুজ্জামান হঠাৎ করে অসুস্থ বোধ করায় আমরা বাসায় চলে এলাম। বুঝলাম খুবই খারাপ লাগছিল, নয়তো প্রিয় বন্ধুর এই অনুষ্ঠান ছেড়ে আসার ওর কথা নয়। পরদিন ডাক্তারের কাছে যাওয়ায় তিনি আবারও ভর্তি হতে বললেন। আনিসুজ্জামান জানালো 7ই ফেব্রুয়ারি বুয়েটের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সে, তাই এর আগে ভর্তি হওয়া সম্ভব নয়। ফলে 7 তারিখ বুয়েট অ্যালামনাই অনুষ্ঠান শেষ করে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে বিকেলে ল্যাবেড হাসপাতালে ভর্তি হলো। 8 তারিখে দিল্লির একজন ডাক্তারকে নিয়ে ডক্টর সরফুজ্জামান ওর হার্টের অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন যে উনি এপ্রিলে ঢাকা এলে ওর অপারেশন করবেন। করোনা আর লকডাউনের কারণে সেই সুযোগ আর মিলল না। ফেব্রুয়ারির 11 তারিখ বাসায় ফিরে আবার একের পর এক অনুষ্ঠানে অংশ নিতে থাকল। 18 তারিখ ওর জন্মদিন থাকায় সেই উপলক্ষেও নানা দাওয়াতে অংশ নিল। মারুফ 17 তারিখ বড় আয়োজন করল। 19 তারিখ নবাভাইও বিশাল আয়োজন করলেন। আমরাও 18 তারিখ বাসায় পারিবারিকভাবে সামান্য আয়োজন করলাম, যদিও সারাদিন লোকজনের আসা যাওয়া লেগেই ছিল। 8ই মার্চ সকালে বাংলা একাডেমিতে ওর সভাপতিত্বে শেষ ভাষণ দিয়ে ফিরে আসে। 16ই মার্চ গুলশান ক্লাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে। এটাই সম্ভবত তার অংশ নেওয়া শেষ অনুষ্ঠান ছিল। এর পরপরই করোনার কারণে লকডাউনের ঘোষণা আসে, ফলে আর তেমন কোনো অনুষ্ঠানে যাবার সুযোগও হলো না। এপ্রিলের 5 তারিখে আবার ল্যাবেটে ভর্তি হলো 2-3টি পরীক্ষার জন্য। 6 দিন সেখানে থেকে আবার ফিরে আসে। প্রতিবারের মতো এবারেও ফিরে আসার পর একটু ভালো ছিল, কিন্তু আবারও সেই একই অবস্থা হলো।
25শে এপ্রিল সকালে কিছু খেলো না। বেশি কষ্ট হওয়ায় পরদিন আনন্দকে বলল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ফোন করে ডক্টর আশিসকে ওর অবস্থা জানিয়ে কাউকে পাঠাতে। উনি এলেন, কিন্তু তেমন কোনো কাজ হলো না। রাত 12টা পর্যন্ত খুব অস্থিরতা প্রকাশ করেছে। এর মধ্যে পার্কিনসন্সের জন্য হাত পা খুব জোরে জোরে কাঁপছিল। কিছুক্ষণ ধরে রাখছিলাম ওকে। রাত 3টার দিকে আবার উঠে খুব অস্থিরতা প্রকাশ করছিল। 27শে এপ্রিল সকালে আনন্দকে বলল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আনতে। অ্যাম্বুলেন্স এলো আর হুইল চেয়ারে করে ওকে এত দ্রুত নিয়ে গেল যে আমি জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে যাওয়ার অবকাশ পেলাম না। জীবনে এই প্রথম আমি কাছে থেকেও ওর সাথে হাসপাতালে গেলাম না। হাসপাতালের সিসিইউতে ওকে 2 দিন রাখার পর একটু সুস্থ হলে কেবিনে আনে। ওখানে 2-3 দিন থাকে। একদিন ওকে খাওয়াতে গিয়ে খাবার লাংসে চলে যাওয়ায় তাড়াতাড়ি আবার সিসিইউতে নিয়ে যাওয়া হয়। সিস্টারের সঙ্গে একটু রাগ করলেন ডাক্তার সাহেব। ওরা সঙ্গে সঙ্গে সিসিইউতে নিয়ে গিয়ে রাইস টিউব দিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন। সুচি কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বাকে টিউব দিতেই আব্বা চিৎকার করছিল। আমি একটু অস্থির হয়েছিলাম বলে ডাক্তার সাহেব আমাকে চলে আসতে বললেন। মনে কষ্ট চেপে দুজনে চুপ করে বসে থাকলাম। ওখানে ওর খুব কষ্ট হয়েছে। পরদিন গিয়ে দেখি মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাত দুটো বিছানার সঙ্গে বাঁধা, রাইস টিউব লাগানো। কথা বলার চেষ্টা করছে। সিস্টারকে বলে কথা বলার ব্যবস্থা করলাম। খুব আকুলভাবে বললেন, আমাকে ডাক্তাররা ছেড়ে দেবে বলেছেন, আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। বললাম, কেমন করে যাবে? তোমার শরীরে এত যন্ত্রপাতি লাগানো আছে। বলতে বলতে আমারও কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এই হাসপাতালে ওরা যথেষ্ট চেষ্টা করেছে নিজেদের ডাক্তার এবং বাইরের থেকে ডাক্তার আনিয়ে। আনিসুজ্জামান ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ায় ছেলে মেয়ে জামাই সবাই মিলে সিদ্ধান্ত নিল অন্য কোনো হাসপাতালে নেওয়ার। সবাই চাপ দেওয়ায় আমরা পারিবারিকভাবে প্রধানমন্ত্রীর পরামর্শের সিদ্ধান্ত নিই। পরবর্তী সময় 9 মে সিএমএইচে স্থানান্তরিত করি। ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে আমাদের আশার আলো দেখালেও একজন ডাক্তার আনন্দকে ডেকে অনানুষ্ঠানিকভাবে বলল, আপনার আব্বা রেড জোনে আছেন। 12 তারিখ থেকে আনিসুজ্জামানের বুকে ব্যথার কথা বলছিল। 13 তারিখ থেকে অবস্থার অবনতি ঘটল। ওই রাতেই ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর এলো। সকালে একদিন রুচি আর একদিন সুচি যাচ্ছিল। সেদিন সুচি পৌঁছে আমায় ওর অবস্থার কথা জানানোর পর আমার মন ভেঙে গেল। শঙ্কিত হয়ে পড়লাম সুচির কাছে শুনে যে বারবার পানি চেয়েছে আর ওর হাতটা বুকে নিয়ে হাত বুলিয়ে দিতে বলেছে। আনন্দ খবর শুনে অন্য দিনের তুলনায় আগেই বের হয়ে পড়ল। ওখানে পৌঁছাবার পর সুচি বাসায় ফেরত গেল আর আমি একটু পর যাবার প্রস্তুতি নেবার সময় জানলাম ওকে সিসিসি ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে নিয়ে যেতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে ওখানে পৌঁছে দেখি আনিসুজ্জামান নিশ্চুপ শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আমি এসে গেছি। আমায় দেখে সে চোখটা বন্ধ করল। তার 5 মিনিট পরেই ওকে দ্রুত সিসিসিতে নিয়ে যাওয়া হলো। ওটাই আমার সঙ্গে ওর শেষ দেখা। আমি আর আনন্দ বাইরে বসে থাকলাম। ও বোনদের খবর দিল, চলে আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তাররা আনন্দকে ডেকে জানালেন একাধিক অ্যাটাক হয়ে গেছে এবং তারা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। তবে আমরা বুঝতে পেরেছিলাম যে সম্ভাবনা কমে আসছে। একটু পর ডাক্তাররা সংকোচের সঙ্গে জানালেন তাদের সব চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে। 4:45 আমি 3 ছেলে মেয়ে ও রায়হানকে নিয়ে সিসিসির ভিতরে ঢুকে আনিসুজ্জামানকে অচেতন অবস্থায় দেখলাম। তারা জানালেন
10 মিনিট পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রীর রেফারেন্স ওখানে ভর্তি ছিল, তাই ইতিমধ্যে তাঁর অনুমতি চাওয়া হয়েছে। এখন তারা পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায়। আমরা সম্মতি দিলাম। বর্ণহীন হতে শুরু করল আমার বিপুলা পৃথিবী। দেখা হয়েছিল তোমাতে আমাতে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। এখন আমার বেলা নাহি আর, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার, বিরহের ভার, বিরহের ভার।